আজকের ভিডিওটা একটু অন্যরকম। গল্পই বললে মনে হয় ব্যাপারটা বেশি ভালো হবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজকে আমি আপনাদের একটি গল্পই শোনাতে চলেছি। একটি পাহাড়ি রাজ্যের গল্প। আমার আপনার সব বাঙালির সবথেকে প্রিয় জায়গা। নাম তার দার্জিলিং। চলুন তাহলে আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের দার্জিলিংয়ের গল্প। For kind attention of passengers, train number 3144 down Naihati Sialda local is arriving on platform number 2. বেলঘরিয়া থেকে ট্রেনে চেপে রওনা দিলাম শিয়ালদার উদ্দেশ্যে। গন্তব্য আপাতত এনজিপি। তারপর কোথায় যাব জানা ছিল না। কলকাতার উত্তপ্ত গরম আর ৯টা-৫টা কাজের মধ্যে শরীর আর মন দুটোই যেন ক্লান্ত হয়ে পড়েছে। তাই কাজের ফাঁকে পাহাড়ি পরিবেশে ঠান্ডা হাওয়ার মজা নিতে ২টো দিনের ছুটি নিয়ে হঠাৎ করে বেরিয়ে পড়া আমাদের দুজনের। এদিকে মিনিট ১৫-র মধ্যেই পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে। এসে দেখি ট্রেন ছাড়তে বেশ কিছু সময় বাকি আছে। তাই রাতে খাওয়ার জন্য স্টেশনে থাকা একটি দোকান থেকে কয়েকটা কেক আর একটু জল কিনে নিলাম। পিঠের ব্যাগটা বড্ড ভারী হয়েছে, তার উপর এই গরম, তাই ওটা নিয়ে আর বেশি না দাঁড়িয়ে থেকে একটু বসে নেওয়া যায়। ৫ মিনিটও বসতে পারিনি, ওদিকে খবর হলো পদাতিক এক্সপ্রেস দিয়েছে ১২ নম্বর প্ল্যাটফর্ম। তাই আর বেশি দেরি না করে চললাম ১২ নম্বর প্ল্যাটফর্মের দিকে। গিয়ে দেখি ট্রেন স্টেশনে দাঁড়িয়ে আছে, আর আমরাও একের পর এক কোচ দেখতে দেখতে এসে পৌঁছালাম আমাদের কোচ B4-এ। ট্রেনে উঠে ব্যাগপত্র গুছিয়ে রেখে এসি ঠান্ডা হাওয়ায় বসে পড়লাম সিটে। এখন শুধু ট্রেন ছাড়ার অপেক্ষা। মিনিট ৫ পর হর্ন দিয়ে আমাদের ট্রেন শিয়ালদাকে বিদায় জানিয়ে তার যাত্রা শুরু করলো, আর আমি এদিকে কানে ইয়ারফোন লাগিয়ে চেয়ে রইলাম জানলার দিকে। গান শুনতে শুনতে কখন যে চোখ লেগে গেছিল তা বুঝতেই পারিনি। হঠাৎ করে ঘুম থেকে উঠে জানলায় চোখ রাখতেই বুঝলাম আমরা ফারাক্কা ব্যারেজে প্রবেশ করছি। এখান থেকে আমাদের গন্তব্য আর বেশি দূর নয়, আর ঘন্টাখানেকের মাত্র ব্যাপার। তাই জানলা থেকে চোখ না সরিয়ে ফারাক্কা ব্যারেজে জল ছাড়ার কৌশল দেখতে দেখতে এগিয়ে চললাম আমরা যতই বড় হই না কেন, বাচ্চা থেকে বুড়ো সবার কাছে এই ব্যারেজটা একটা আকর্ষণীয় ব্যাপার, কিন্তু কি বলেন? প্রায় ৯টা ১৫ মিনিটে আমাদের ট্রেন এসে পৌঁছলো এনজিপি স্টেশন। ট্রেন থেকে নেমে লোকজনের ভিড় এড়িয়ে চলে এলাম বাইরে। যদিও ট্রেনে আস্তে আস্তে ঠিক করেই নিয়েছিলাম কোথায় যাব, আর সেটা হলো দার্জিলিং জেলার একটা ছোট্ট শহর কার্শিয়াং। কার্শিয়াং যাওয়ার অনেক রকম উপায় আছে, কিন্তু আমরা যাব কিভাবে, তাই তো?
স্টেশনের পাশে থাকা একটি বাইক রেন্টাল শপ থেকে এই বাইকটি ভাড়া নিয়ে বেরিয়ে পড়লাম আমরা। ঠিকানা আপাতত এই সুন্দর মন মাতানো সড়ক পথ। দেখে তো মন ভরার আর শেষ নেই। মনে হচ্ছে সব জায়গাতেই দাঁড়াতে থাকি। আর এমন সুন্দর রাস্তা দিয়ে পথ চলার পাশাপাশি হঠাৎ করে এমন আওয়াজ যদি শুনতে পান, তাহলে ঘাবড়ে যাবেন, বরং আপনি বুঝে যান আপনি দার্জিলিং এরিয়াতে প্রবেশ করে গেছেন, যেখানে এই ধরনের ট্রেন আঁকাবাঁকা পথ ধরে আপনার সাথেই উঠে চলেছে পাহাড়ের বুকে। দার্জিলিং আমার ভ্রমণ জীবনে প্রথম না, আমি আগেও এসেছিলাম। তখন যদিও কার্শিয়াং শহরটাকে ঘোরা হয়নি, কিন্তু ফেরার পথে কার্শিয়াংয়ের একটা দুটো জায়গায় আমি দাঁড়িয়েছিলাম, আর সেটা দেখেই কার্শিয়াংকে আমি ভালোবেসে ফেলেছি। তাই তখনই ঠিক করে নিয়েছিলাম এবারে যদি আসি কখনো, তো কার্শিয়াংয়ে আমি অবশ্যই আসবো। আর ভাগ্যক্রমে ঠিকও হলো কার্শিয়াং, আর সেটাও যে এত তাড়াতাড়ি সম্ভব হবে তা আমার সত্যিই জানা ছিল। চলে এলাম তিনধারা ভিউ পয়েন্টে। তেমন বেশি গুরুত্বপূর্ণ একটা জায়গা নয়, রাস্তার উপরই একটা পয়েন্ট বলা যেতে পারে, কিন্তু এখানে না দাঁড়িয়ে পারলাম না এই জায়গার এই প্রকৃতির সৌন্দর্য দেখে। তারপর পাহাড়ি রাস্তার আঁকাবাঁকা পথ ধরে এসে পৌঁছালাম এই জায়গাটা, আপা শেরপা বস্তি ভিউ পয়েন্ট। বৃষ্টি ভেজা রাস্তা আর পাহাড়ি নিস্তব্ধতার মেলবন্ধনটা একটু আলাদাই। এখানে প্রতিদিন হাতে গোনা কয়েকজন লোক ছাড়া তেমন কেউ আসা যাওয়া করে না। এখান থেকে পুরো কার্শিয়াং শহরের ভিউটা পাওয়া যায়, যা এক কথায় অদ্বিতীয়। বেলা তখন 12:30। বর্ষার মরশুমের এই মেঘ গোটা কার্শিয়াংকে ঢেকে এক মায়াবী পরিবেশের সৃষ্টি করেছে। আর অপরদিকে দেখে মনে হবে যেন সেই মেঘের চাদরই গোটা শিলিগুড়ি শহরকে আস্তে আস্তে নিজের মধ্যে জড়িয়ে নিচ্ছে। এক আলাদাই দৃশ্য। তারপর আর কি, তারপর আমরাও জড়িয়ে পড়লাম এই মায়াবী পরিবেশের কবলে। শুরু হলো বৃষ্টি। পাহাড় আর বৃষ্টি এই দুটো জিনিস আমার কাছে ভীষণ প্রিয়, আর সেটা যদি একসাথে পাওয়া যায় তাহলে কেমন হতে পারে সেটা আপনারাই বুঝে নিন। বৃষ্টি তো শেষ, কিন্তু মেঘেদের রাজপাট এখনো খানিক বাকি আছে। তাই আর বেশি দেরি না করে চলে এলাম আমাদের হোমস্টেতে, দ্য সানি সাইড হোমস্টে। ছোট্ট ছোট্ট কটেজ নিয়ে তৈরি এই হোমস্টেটা। আমাদের তো দেখে মনেই হচ্ছে না এটা একটা হোমস্টে। হোমস্টে যে এত সুন্দর হতে পারে তা আমার ধারণাই ছিল না। আবার বসার জন্য ছোট্ট একটি গার্ডেন সহ সুন্দর সাজানো বেঞ্চও আছে। আর সামনে দিয়ে যদি হুইসেল দিয়ে এইভাবে টয় ট্রেন যাওয়া আসা করে তাহলে ব্যাপারটা মন্দ হয় না, কি বলেন? এতটাই সুন্দর পরিবেশ আর জায়গাটা এতটাই সুন্দর করে সাজিয়ে তুলেছে, যার কারণে এখানে দাঁড়িয়ে থেকে সময়কে পার করে দেওয়া যেন কোনো ব্যাপারই নয়। বেশিক্ষণ হলো দাঁড়িয়ে নেই, আমাদের পিছু করা সেই মেঘের দল হাজির আমাদের হোমস্টেতে। এসেই পরিবেশটি আবার মায়াবী করে তুলেছে। চারিপাশ সব মেঘের চাদরে ঢেকে গেছে। দূর দূরান্ত তো ছেড়েই দিলাম, পাশের থেকে পাশেই যে কি আছে সেটাই ভালোভাবে বোঝা যাচ্ছে না। কার্শিয়াং শহরটা এমনিতে কিছুটা ভৌতিক কারণে বিখ্যাত, তার উপর যদি এমন পরিবেশ হয় তাহলে ভেবে নিন জিনিসটা কেমন হতে পারে। যাক, সেসব তর্ক বিতর্ক অন্য সময় হবে, কিন্তু বিশ্বাস করুন এই জায়গাকে ছেড়ে মন যাওয়ার নয়। যতই দেখছি মন কিন্তু পড়ছে না, মনে হচ্ছে আরো একটু দাঁড়িয়ে যাই, এতটাই সুন্দর লাগছে জায়গাটি। আর এই হলো আমাদের রুম। চারিদিক সব কাঠের কাজ করা, বসার জন্য চেয়ারও আছে, ওদিকে শীতকালের জন্য ফায়ার প্লেসও আছে বটে। আর এই হলো অবশেষে একটা কোজি বেড। এতটা জার্নি করে আসার পর রাতের ঘুমটা বেশ ভালোই হবে এখানে, কি বলেন? কার্শিয়াং থেকে দার্জিলিংয়ের দূরত্ব বেশি না, তাই দার্জিলিং জেলায় এসে দার্জিলিং শহর যাব না সেটা আবার হয় নাকি? তাই সকাল সকাল চলে এলাম এখানে। এই হলো দার্জিলিং এর মেল রোড। ধীরে ধীরে ব্যস্ততা বাড়ছে, কিন্তু কুয়াশার রেশ এখনো কেটে ওঠেনি। এরই মধ্যে ভিড় লেগে গেছে কেভেন্টার্সে।
আর অপরদিকে হুইসেল দিয়ে তিনি জানান দিচ্ছেন যে সে প্রতিদিনের মতন আজকেও প্রস্তুত তার যাত্রা শুরু করার জন্য। দার্জিলিং টয় ট্রেনের ইতিহাস অনেক পুরনো। ভাঙাগড়ার মধ্যে দিয়ে এখনও এই ট্রেন পরিষেবা দিয়ে চলেছে প্রায় 143 বছর ধরে এই পাহাড়ের বুকে। ওদিকে অপরজন স্টেশনে হাজির তার আজকের যাত্রা শুরু করার জন্য। রাস্তার ভিড় দেখে বুঝতে পারলাম বেলা বাড়ছে। আর দার্জিলিংয়ে এসে চা পান করবো না সেটা আবার হয় নাকি? তাই দার্জিলিংয়ের চায়ের স্বাদ নিতে আর পাহাড়ের রাস্তার পথ ধরে চলে এলাম মার্গারেট স্টেক। এখানে এসে বুঝতে পারলাম চা আসলে কত ধরনের হয়, যা ছিল আমার একেবারেই ধারণার বাইরে। চলুন তবে ভিতরে যাওয়া যাক। এত সুন্দর একটা ক্যাফে আর মেঘে ঢাকা পরিবেশের সাথে চায়ের স্বাদ নেওয়ার ব্যাপারটাই আলাদা। দার্জিলিং চায়ের সাথে সসেসটা একটা আলাদাই কম্বিনেশন, যার তুলনাই হয় না। এখানে বেশি সময় না কাটিয়ে আমরা এগিয়ে চললাম পাইন বনের রাজত্ব বাগোড়া পাইন ফরেস্টের দিকে। ততক্ষণে অবশ্য বনের রাজা আর মেঘের রাজার মধ্যে যুদ্ধ লেগেই গেছে বলা যেতে পারে। ব্যাপারটা ঠিক সেরকম নয়। আসলে এই মেঘের দল গাছপালাগুলির সাথে এমনভাবে মিলিয়ে গেছে তা দূর থেকে দেখতে কিছুটা ওই রকমই লাগে। চারিপাশ সব ধোঁয়ায় ধোয়া হয়ে গেছে, আশেপাশে যে কি আছে সেটা দেখাও যাচ্ছে না, এতটাই অদ্ভুত লাগছে জায়গাটি দেখে আমার একবার হলো ভয় লেগেছিল বটে, কিন্তু অপরদিকে পরিবেশের এমন মন মাতানো রূপ আর মেঘেদের মেলা দেখে তা নিমেষের মধ্যেই পালিয়ে গেছে। প্রায় ঘন্টাখানেক কাটিয়ে দিলাম এখানে। তাহলে চলুন আবার ফেরা যাক মেল রোডের দিকে। কুয়াশা আর মেঘ কেটে উকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা, ফুটে উঠেছে বাতাসি আলো। এখানে আর দাঁড়ালাম না, কারণ খিদে পেয়েছে। সকাল থেকে তো ব্রেকফাস্টটা করাই হয়নি। পান করলাম শুধু 1 কাপ চা আর 1 প্লেট সসেস, তাও দুজনে। তাই সকালের ব্রেকফাস্টটা করতে আমাদের গন্তব্য গ্লেনারিস। ঘড়ির কাঁটা তখন প্রায় 9:30। লোকজনের ভিড় কিন্তু কম নেই এখানে। কেউ বা আছে একা, আবার কেউ আছে তার পরিবারের সাথে, আবার কেউ বা খুশি আমাদেরই মতন দুজনের সাথে। এখানে খাওয়ার জন্য অর্ডার দিলাম অনেক কিছুই, চা, কেক, প্যাটিস আর একটা প্ল্যাটার। সে এক এলাহি আয়োজন। চায়ের কাপে চুমুক আর প্ল্যাটারের স্বাদ নিতে নিতে কাটিয়ে দিলাম এক সকাল এই গ্লেনারিসের আসরেই। মনে হচ্ছিল আরো কিছুটা সময় কাটিয়ে যাই, কিন্তু আর উপায় নেই। আজকেই ফিরতে হবে আমাদের কলকাতার সেই ব্যস্ত জীবনের একঘেয়ে গল্পে। কিন্তু একটা কথা না বললেই নয়, আমার ভ্রমণ জীবনে বেশ কিছু জায়গায় আমি ঘুরেছি, কিন্তু দার্জিলিংয়ের মতন এমন সুন্দর জায়গা কোথাও পাইনি। হয়তো এর থেকেও ভালো জায়গা আছে ঠিকই, কিন্তু দার্জিলিং একটু অন্যরকম। দার্জিলিংয়ের রূপ এক এক সময় এক এক রকমভাবে ফুটে উঠেছে, কিন্তু মেঘে ঢাকা দার্জিলিংটাই আমার কাছে বেশি পছন্দের, যেখানে হঠাৎ করে চারিপাশ মেঘে ঢেকে যায়, জানলা দিয়ে মেঘ ঘরে ঢুকে যায়, নিমেষের মধ্যেই পরিবেশকে পাল্টে ফেলে। এটাই হচ্ছে কি দার্জিলিংয়ের বৈশিষ্ট্য। তাই হোপকে সাথে নিয়ে দার্জিলিংয়ের গল্প শেষ করলাম এখানে। দেখা হবে নতুন কোনো গল্পে, নতুন কোনো ঠিকানায়। যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আপনার একটা ক্লিক আমার কাছে অনেক মূল্যবান। মিস্টার পপুলারকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।